মামা আমাকে তো পুলিশে ধরছে, তাড়াতাড়ি আসো। দেন মামা তাড়াতাড়ি করে আসে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। মানে আমি ছোটবেলায় যেরকম দুষ্ট ছিলাম, এখন দুষ্টামিটা একটু কমিয়েছি। আম্মুর ইচ্ছা ছিল যে আমার মেয়ে অভিনয় করবে টিভিতে, তাকে দেখতে পারবো। সো আম্মুর ইচ্ছাও বলা যায়। আমাদের দেশে হয়তো আরো মানে আইনটা স্ট্রিক্ট হতে পারে। ইরফান সাজাদ ভাইয়ের গার্লফ্রেন্ড, অফিসার, কলিগ এরকম একটা ক্যারেক্টার আছে। তুমি কি ইন্টারেস্টেড কিনা? অ্যাক্টিং করতে ইচ্ছে হলো কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেখানে নাচ, গান, আবৃত্তি এগুলো শিখতাম। পরকীয়া করলে এরকম সুন্দর মেয়ের সাথে করা উচিত। পুলিশরা এটা দেখলে শেষ। প্রিয় দর্শক, আজ রাইজিং স্টারে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যিনি বসেছেন তিনি ইতোমধ্যে মীরা চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এছাড়াও বিজ্ঞাপন নাটকে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। আজ আমার সাথে রয়েছেন অদিতি জামান স্নেহা। তার সাথে গল্প করব, আড্ডা দিব। স্নেহা, স্বাগত। থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কেমন যাচ্ছে এই মুহূর্তে আপনার সময়? সময় তো বেশ দারুণ যাচ্ছে। যেহেতু এখন মানে বেশ অনেকটাই জনপ্রিয়। সবার সাথে ফ্যানরা দেখা করছে। মানে পরিচয় হচ্ছে নতুন, নতুন মানুষের সাথে। খুব ভাল লাগছে। এই যে পরিচিত হওয়াটা, সেলিব্রিটি হওয়াটা, এটা কেমন আসলে? এই ফিলটা কেমন? ফিলটা একদমই অন্যরকম। যখন মানে আমি স্নেহা ছিলাম, স্নেহা থেকে মীরা হওয়ার জার্নিটা তো মানে অনেক বড় একটা জার্নি। সো এখন যখন একটা কাজের মাধ্যমে, একটা চরিত্রের মাধ্যমে মানুষ আমাকে চিনছে, সেটাই আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় সার্থকতা যে আমি ক্যারেক্টারটা করতে পেরেছি। মানুষের মনে আমার জায়গা আছে অ্যান্ড ক্যারেক্টারটার নামে আমাকে চিনছে। সো পরিচিতিটা খুব ভাল লাগে। এটা আমাদেরই গল্প এই সময়ে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। আপনার এই ধারাবাহিকের সাথে আসলে যুক্ত হওয়াটা কিভাবে হলো? আমার যুক্ত হওয়াটা হয়েছে আমি ফার্স্ট অফ অল এটার দর্শক ছিলাম। যখনই এটার ফার্স্ট পর্বগুলো বের হয় অ্যান্ড এটা তো শুরুতেই খুব ভাইরাল হয়ে গিয়েছিল। তো দর্শক থেকে মীরা ক্যারেক্টারে চান্স পাওয়ার অভিজ্ঞতাটা যদি বলি, আমাকে হঠাৎ করে একদিন রোকন মামা কল দেয় রাজ ভাইয়ের মানে গ্রুপের। সো রোকন মামাকে কল দিয়ে বলে যে, "ইরফান সাজাদ ভাইয়ের গার্লফ্রেন্ড, অফিসের কলিগ এরকম একটা ক্যারেক্টার আছে। তুমি কি ইন্টারেস্টেড কিনা?" দেন আমি যেহেতু এই ধরনের ক্যারেক্টার গুলো আগে কখনো প্লে করিনি। সো ভাবলাম একটু ডিফারেন্ট ক্যারেক্টার করাই যায়। তো সেখান থেকেই কাজ করা। আ এটা আমাদের এই গল্পের আগে আর কি কাজ করেছেন আপনি? এটা আমাদের গল্পের আগে বেশ কিছু টিভিসি-ওবিসি করেছি। আ নাটক করেছি। এছাড়া কনটেন্ট ক্রিয়েশন করতাম টুকটাক। আপনার শোটা কি কনটেন্ট ক্রিয়েশন দিয়ে? না, আমার শুরুটা কনটেন্ট ক্রিয়েশন দিয়ে না। আমার শুরুটা হচ্ছে ধারাবাহিক নাটক অ্যাক্টিং দিয়ে। না, আপনি অ্যাক্টিং করবেন, অভিনেত্রী হবেন। মানে এই ভাবনাটা, এই ইচ্ছেটা, এই স্বপ্নটা কবে এলো? বা অ্যাক্টিং করতেই কেন ইচ্ছে করলো? অ্যাক্টিং করতে ইচ্ছে হলো কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেখানে নাচ, গান, আবৃত্তি এগুলো শিখতাম। তো এগুলো শিখার পর দেখা যায় কি এগুলো এপ্লাই করার মানে জায়গাগুলো খুব কম। দেখা যেত যে আমরা বিটিভিতে অনলি প্রোগ্রাম করতে পারছি বা এটিএন বাংলা ছোটদের শো গুলো করতে পারছি। তখন আমার মনে হতো যে নিজেকে হয়তো মানে অন্য একটা প্ল্যাটফর্মে এখন এক্সপ্লোর করতে চাই। সেখান থেকেই নাটকে আসা। এছাড়া আম্মুর ইচ্ছা ছিল যে আমার মেয়ে অভিনয় করবে টিভিতে, তাকে দেখতে পারবো। সো আম্মুর ইচ্ছাও বলা যায়। বাহ! নরমালি আমাদের দেশের মারা সাধারণত এরকম মানে এত সুন্দর চিন্তা করে না। হুম। মেয়েকে অভিনেত্রী বানাবে এই চিন্তাটা আসলে সাধারণত আমাদের পরিবার থেকে খুব কমই থাকে আসলে। সেই জায়গা থেকে আপনার ফ্যামিলি সেই চিন্তাটা করেছে ডেফিনিটলি এটা মানে প্রশংসনীয়। হুম। আ আপনি কত সাল থেকে অভিনয় শুরু করেছেন বা কত বছর বয়স থেকে অভিনয় শুরু করেছেন? আমার মনে আছে আমি যখন ক্লাস 7-8 এ পড়ি, তখন থেকে আমার অভিনয়টা শুরু করা। বেসিক্যালি টিভি চ্যানেলে, তারপর YouTube, তারপর তো আস্তে, আস্তে করে কাজ করা। তারপরে হচ্ছে আপনি ধীরে ধীরে অভিনেত্রী হয়ে উঠলেন। সো যখন আ পরিচিত মুখ হয়ে উঠলেন, এখন তো সবাই চিনে। সম্ভবত মীরা ক্যারেক্টার আগে খুব বেশি আপনাকে ওইভাবে মানে মানুষজন চিনত না বা হুম। ম্যাস পিপল এর কাছে পৌঁছান নাই। তো এখন আসলে আপনার মা কি বলে? আ মা ডেফিনিটলি মানে অনেক হ্যাপি যে মানে মা সবসময় আমাকে বলত যে, "তুমি এমন কোন কাজ করো যেটার মাধ্যমে তুমি ম্যাসিভ পিপল দের কাছে পরিচিতি পাও।" সো আমিও চেষ্টা করতাম আমার জায়গা থেকে। মেবি আলহামদুলিল্লাহ রাজ ভাই আমাকে সেই সুযোগটা দিয়েছে। রাজ ভাইকে অনেক, অনেক থ্যাংকস যে আমাকে এত বড় একটা ক্যারেক্টার এর দায়িত্ব দিয়েছে অ্যান্ড মানে সে আমার উপর ট্রাস্ট করেছে, আমাকে কাস্ট করেছে।
যার কারণে হচ্ছে এত মানে দর্শকদের কাছে পরিচিতি। সো আম্মু খুবই প্রাউড ফিল করে। একটু আপনার ফ্যামিলি, আপনার বেড়ে ওঠা, আপনার ছোটবেলাটা জানতে চাই। আপনি কোথায় আ বেড়ে উঠেছেন? আপনার ফ্যামিলিতে কে আছেন? ছোটবেলার সময়টা কেমন ছিল? আচ্ছা, আমার ফ্যামিলি নিয়ে যদি বলতে চাই, আমাদের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুরে, বাট আমার জন্ম হয়েছে ঢাকায়। সো ঢাকায় আমাদের বেড়ে ওঠা। ঢাকার আমরা খিলগাঁওতে থাকতাম। ওখানে হুম, হুম। মানে ছোটবেলাটা আমার কেটেছে সম্পূর্ণ। সো আমার ফ্যামিলিতে আমার আছে বাবা, মা, আমার বড় ভাই, আমি ছোট সবচেয়ে। ১ ভাই ১ বোন। হ্যাঁ, ১ ভাই ১ বোন। সো ফ্যামিলির সাথে তো মানে অনেক মেমোরেবল মোমেন্টই আছে। ছোটবেলার কথা যদি বলতে চাই, ছোটবেলায় আমি তো এখনো ছোট। সেই হিসেবে মানে আমি ছোটবেলায় যেরকম দুষ্টু ছিলাম, এখন দুষ্টামিটা একটু কমিয়েছি। হুম, যেহেতু হুম। একটু মানে ম্যাচিউর হইতে হবে। সো এখন যেহেতু সেলিব্রিটি। অনেক কিছু মেইনটেইন করতে হয়। সো মানে ছোটবেলার দুষ্টু স্নেহতা এখনো আছে, বাট একটু মানে সব জায়গায় দুষ্টামি করে না। মানুষ বুঝে, জায়গা বুঝে। আচ্ছা, আপনার তো স্কুল কলেজ ছিল হচ্ছে মতিঝিলে। হুম, আর এখন ইউনিভার্সিটিতে পড়ছেন। আপনি যতদূর জানি যে বিবিএ পড়ছেন। হুম। সো কি প্ল্যান আসলে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? অভিনেত্রী বা আম অভিনয়ের পাশাপাশি? অভিনয়কে মনে হচ্ছে যে প্রফেশন হিসেবে না, এটা আমার প্যাশন হিসেবেই থাকবে। বাট পড়াশোনার দিক থেকে যদি চিন্তা করতে চাই, বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে। বিজনেস ওম্যান হওয়ার ইচ্ছা ও আছে। নাইস। আপনি তো এখন মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। হুম। মেইন ক্যারেক্টার অর্থাৎ আমরা নায়িকার চরিত্রে মীরাকে আমরা কবে দেখতে পাবো? নাকি অলরেডি কাজ চলছে? না, না কাজ চলছে না। নায়িকার চরিত্রে এত তাড়াতাড়ি করব না। অ্যাক্টিং এ এখনো অনেক কিছু শেখার আছে। আর সবাই যদি একদম মেইন ক্যারেক্টার এর দিকে চায়, সাইড ক্যারেক্টার গুলো কে করবে? আমরা আপাতত সাইড কিন্তু ক্যারেক্টার করি। কিন্তু স্নেহাকে দেখে তো একদম নায়িকাই মনে হয়। মানে নায়িকা সুলভ যে ব্যাপারগুলো তার তার আ চেহারায় তো সেটা আছে। চেহারায় থাকলেও আরো অনেক পাশে মানে অনেক বিষয় আছে। ওগুলাতে আমার কাছে মনে হয়েছে এখনো মানে আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু বড় হওয়া হুম। উচিত। ওকে, আপনি কি এখন অ্যাক্টিং শিখছেন কোথাও বা অ্যাক্টিং নিয়ে? অ্যাক্টিং শিখছি না, বাট অ্যাক্টিং দেখি রেগুলার। বড়দের মানে আমাদের সিনিয়রস যারা আছে তাদের অ্যাক্টিং গুলো দেখি। দেখে শেখার চেষ্টা করছি। কিন্তু অনেকে তো বলে যে আসলে আ সু-অভিনেত্রী হতে হলে মানে অ্যাক্টিংটা শেখা অ্যাক্টিং দরকার, থিয়েটার শেখাটা করা দরকার। হ্যাঁ, থিয়েটার খুবই ইম্পোর্টেন্ট বা অ্যাক্টিং স্কুলে থেকে অ্যাক্টিং শিখলে প্রপারলি একটা মানে নিজের ভিত্তিটা খুব শক্ত থাকে। বাট এখন যেহেতু ইউনিভার্সিটিতে উঠেছি, সময়টা করতে পারছি না দেখে অ্যাক্টিং স্কুলটা জয়েন করতে পারছি না। ইনশাআল্লাহ ফিউচারে প্ল্যান আছে। এটা আমাদেরই গল্প। এই ধারাবাহিকের পরে আপনার কাছে কি পরিমাণে কাজের অফার এসছে? কাজের অফার তো অনেক এসছে। হুম। আর শুরু থেকেই যেহেতু মানে সিলেক্টিভ কাজগুলোই করতাম, এখনো সিলেক্টিভ কাজগুলি করছি। সেটার কোনো নড়চড় হয়নি। সো মানে ভালো কিছু প্রজেক্ট আসছে, করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আমরা একটু ভারী কিছু কথা শুনতে চাই আপনার কাছে। ভারী কথা? হ্যাঁ, যেহেতু আপনি বললেন বড় হয়েছেন, এখন কিছুটা ম্যাচিউর হয়েছেন। হুম। সো আমরা একটু আ দেশ নিয়ে, রাজনীতি নিয়ে মীরার কি ভাবনা আসলে? আমরা একটু মীরা বলেই সম্বোধন করছি যেহেতু এই চরিত্রটা বেশি পপুলার হয়েছে। সো আ মীরা কিংবা স্নেহা যাই বলি না কেন, দেশ নিয়ে রাজনীতি নিয়ে তার আসলে কি ভাবনা? তার ফিলোসফিটা কি? উম রাজনীতি নিয়ে আমি খুব একটা জানি না বা খুব একটা চর্চাও কখনো করিনি। দেশ হুম, নিয়ে যদি বলতে চাই, আ বাংলাদেশ আমার খুবই প্রিয় একটা দেশের মধ্যে একটা। বাট sometimes বাংলাদেশের কিছু জিনিস যেটা আমাকে স্যাড করে ফেলে। বাংলাদেশের কিছু মানে কি বলবো? মানুষের চিন্তাধারা, তারপর হচ্ছে গিয়ে আমাদের পারিপার্শ্বিক অনেক বিষয় আছে। তারপর হচ্ছে ক্রাইমস হয় বাংলাদেশে অনেক। সো এগুলো দেখে sometimes মনে হয় যে নিজের দেশটা হয়তো মানে আরো যেখানে ভালো আমরা এক্সপেক্ট করছিলাম ওখান থেকে হয়তো মানে একটু লো ফিল হয় আমাদের কাছে যে আমাদের দেশে হয়তো আরো মানে আইনটা স্ট্রিক্ট হতে পারে বা সবকিছু আরেকটু গোছানো হতে পারে। মীরা তো স্কুটি চালায়। সো এখন তো হচ্ছে ট্রাফিকে বেশ কড়াকড়ি আমাদের শহরে। ট্রাফিক লাইট মেইনটেইন করতে হুম, হয়। এআই এর মামলার ব্যাপার হুম, আছে। তো হুম। সেক্ষেত্রে কি মীরা ট্রাফিক সিগন্যাল মানে, আইন মানে? হ্যাঁ, আমি ট্রাফিক সিগন্যাল মানি। আমি হেলমেট পরেই ট্রাফিক সিগন্যাল মানি। আমার পেপারস হয়নি এখনো, পেপারস করতে ও দিয়েছি। তার মানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালাচ্ছে। পুলিশরা এটা দেখলে শেষ। ভয় লাগে না? ধরেন যখন আপনি কোন জায়গায় একটু মনে হচ্ছে যে একটু অনিয়ম করেছেন তখন আমাদের গল্প শুটিং সেটের একটা কাহিনী শেয়ার করি। হ্যাঁ, সিউর। আমরা রেস্টুরেন্টে একটা সিন করতে গিয়েছি। যেখানে হচ্ছে আপনারা নিশ্চয়ই হুম, দেখেছেন হুম। যে সায়রা আর ফাহাদের মুখোমুখি দেখা হয়। দেখা আমি হয়। আর ফাহাদ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি অ্যান্ড কেউ কারো সাথে কথা বলে না, জাস্ট ক্রস করে চলে যায়। সো ওই দিনের ঘটনা যদি শেয়ার করি, আমরা একটা শুটিং রেস্টুরেন্ট করতে গিয়েছি। রয়্যাল গার্ডেন সামথিং নাম। সো
সোনার আপুর গাড়িতে আমি ভাবলাম যে উত্তরাতে এখান থেকে এখানে আব্দুল্লাহপুর জাস্ট রেস্টুরেন্টটা। যাই আমি আমার স্কুটি নিয়ে। তো আমি জানি না যে ওখানে পুলিশ থাকে। সো পুলিশ আমি জাস্ট আপু গাড়িটা ব্রেক করছে না, আপুর পাশে আমি ব্রেক করছি আমার স্কুটিটা। পুলিশ আমাকে দেখে জাস্ট বলছে, "আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন।" ভয় লাগছিল আপু তখন? আমি তখন জাস্ট নতুন স্কুটি চালাই। আচ্ছা ভয় পাইছি। উনি জাস্ট আমাকে এসে কোনো কথাই বলছে, "চাবি দেন, চাবি দেন, চাবি দেন।" আচ্ছা দাঁড়ান আমার আম্মুকে ফোন করে নিই। ওইদিন আবার আম্মু সাথে নেই। আমি এত ভয় পাইছি যে আম্মুকে ফোন না করে আমি চাবি দিবই না। উনি আমাকে বলছে, "চাবি দিবেন কি দিবেন না?" আমি বলছি, "না দিব না।" তারপর আমি সোনার আপুকে বলছি, "আপু কি করব বাঁচাও।" পরে মানে আপু উনি চাবিটা চেয়েছিলেন কেন? উনি বেসিক্যালি আমাকে দেখে বুঝছে যে আমার পেপারস নাই। তো উনি মামলা দেওয়ার জন্য বেসিক্যালি আমার চাবিটা চেয়েছে হয়তো। আপনাকে দেখেই বুঝে আমাকে ফেলল? দেখেই বুঝে ফেলছে। ওহ কজ গড! আমার স্কুটিটা একদম নতুন। আমার হ্যাঁ, সবকিছু একদম নতুন। দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটার পেপারস নাই। সো পরে? আ দেন আমি তো অনেক ভয় পেয়ে গেছি। দেন ওই যে আমাদের রোকন মামা, আমার লাইফ সেভিয়ার কিছু হলে মামাকে ফোন দেই। "মামা আমাকে তো পুলিশরা ধরছে, তাড়াতাড়ি আসো।" দেন মামা তাড়াতাড়ি করে আসে। অ্যান্ড ওই ট্রাফিক পুলিশটা মানে খুবই স্ট্রিক্ট ছিল। অ্যান্ড উনি বলছিল যে, "না, আমি ছাড়বো না, কোনমতেই ছাড়বো না। আমি এই গাড়িটা থানায় নিয়ে যাবো রেকর্ড দিয়ে।" সো ওই মোমেন্টে রেকর্ডও চলে আসে। অ্যান্ড আমি তো আরো ভয় পেয়ে গেছি যে, আল্লাহ অ্যাকচুয়ালি আমার গাড়িটা কি এখন নিয়ে যাবে? সো পরে রোকন মামা কথা-টথা বলে হুম, ফিক্স করল। দেন পুলিশটা যখন জানতে পারল যে আমি আমাদের গল্পে ক্যারেক্টার মীরা ক্যারেক্টার করছি, দেন উনি বলছে, "আল্লাহ আমি তো আপনাকে চিনিই নাই। আপনি এত ছোট।" তো মানে আমাকে যারা ইন রিয়াল দেখে আর হুম। ক্যামেরায় দেখে মানে খুব বলে যে, "তোমাকে তো ক্যামেরায় অনেক বড় লাগে। তোমাকে ইন রিয়াল তো অনেক ছোট তুমি দেখতে।" তো পুলিশটা ওই টাইমে বলছিল যে, "আপনাকে দেখতে তো অনেক ছোট লাগে। সরি আমি বুঝতে পারি নাই।" আচ্ছা, আচ্ছা। যখন রোকন মামা আসে তারপর আমি হেলমেট খুলছি জাস্ট কথা বলার জন্য। ওকে। তারপরে দিয়ে দিয়েছেন। তারপরে দিয়ে দিয়েছি। তারপর উনি বলছে যে, "আসেন, বসেন, চা খান।" ওকে। সো আ আপনার যে চরিত্র মীরা, আমরা দেখি যে এই গল্পে হচ্ছে মীরা ফাহাদের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এ হচ্ছে ইনভলভ ছিল। সো যেটা নিয়ে অনেক হুম, ধরনের হুম, কথাই হুম। আসে আসলে। সো বাস্তব জীবনে আসলে এই ব্যাপারটা নিয়ে মীরার বা স্নেহার ফিলোসফি কি? বাস্তব জীবনে পরকীয়া নিয়ে আমার ফিলোসফি হচ্ছে বাংলাদেশে মানে আ কি বলবো? অনেক বেশি লেভেলের পরকীয়া হয়। যেটা মানে আমি নিজেও বাট হাউ ডু দেখেছি। ইউ নো? আমি নিজে ফেস করেছি। মানে দেখেছি যে তারা ২ জন এরকম সম্পর্কে লিপ্ত। আমার পরিচিত, খুব পরিচিত মানুষজন। সো আর Facebook এ তো আমরা প্রতিনিয়ত দেখি যে পরকীয়া করছে, ধরা খাচ্ছে, প্রেমিক-প্রেমিকার মধ্যে সংঘর্ষ, ঝামেলা। সো পরকীয়া নিয়ে আমার যেটা মতামত সেটা বলতে চাই যদি উম পরকীয়া হচ্ছে গিয়ে নট a গুড থিং। আপনার যদি আপনার ফ্যামিলির সাথে কোনো ঝামেলা থাকে, আপনার ওয়াইফের সাথে ঝামেলা থাকে, আমার কাছে মনে হয় যে এটা পার্সোনালি আপনারা কথা বলে সলভ করে একজন আরেকজনের স্যাক্রিফাইস এর মাধ্যমেই তো মানে একটা পরিবার হয় বা একটা সংসার হয়। হুম, সো স্যাক্রিফাইস করলে বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং টা ক্লিয়ার করলে আমার মনে হয় যে এই জিনিসটা হয় না। আমাদের মধ্যে হয় কি যে আমরা ইগো নিয়ে অনেক বেশি বসে থাকি। হুম, হুম। ধরেন কারো সাথে আমার কোনো ঝামেলা হলো, আমিও ইগো নিয়ে বসে আছি, সেও ইগো নিয়ে বসে আছে। সো এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে পরকীয়াটা শুরু হয়েছে। আমার বউ আমাকে বুঝতেছে না। সো আমি অন্য কারো কাছে আমার কথাটা এক্সপ্রেস করতে চাই। তখনই অ্যাকচুয়ালি ধরেন সবার লাইফে এরকম একটা মীরা ক্যারেক্টারের আগমন হয়। মানে এরকম একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আপনি হচ্ছে সমর্থন করেন না বা হুম। আপনি প্রতিনিয়ত দেখছেন যে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। তারপর এরকম একটা ক্যারেক্টার করতে কেন ইচ্ছে হলো? এরকম ক্যারেক্টার করার কারণ হচ্ছে গিয়ে মানে আমি সমাজের কাছে রাজভাইয়া সমাজের কাছে যেটা তুলে ধরতে চেয়েছে যে এইটা করলে অ্যাকচুয়ালি হয় কি আমাদের পরিবারের মধ্যে যেই এটা তো অ্যাকচুয়ালি আমাদেরই গল্প, আমাদের সমাজেরই গল্প। সো সেইখান থেকে চিন্তা করে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা যেহেতু আমাদের সমাজের গল্প এই ক্যারেক্টারটা আমি ফুটিয়ে তুলতে চাই। সেখান থেকেই মানে করতে করা ইচ্ছা আরকি। হ্যাঁ। সো আপনি কখনো প্রেম করেছেন নিশ্চয়ই? প্রেম আমি করিনি। কখনো না? না। এখন পর্যন্ত? আমার প্যারেন্টস অনেক স্ট্রিক্ট যার কারণে। কিন্তু এত সুন্দর একটা মেয়ে যে আ মানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় যে অলসো আমার হচ্ছে গিয়ে প্রেম করার প্রতি কখনো ওরকম ইন্টারেস্ট না ইন্টারেস্ট নাই, ফ্যাসিনেশন ও নাই। আমার কাছে মনে হয় প্রেম করার চেয়ে বিয়ে করা বেটার। বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব। মানে এটা কি বলার জন্য বলা নাকি? না মানে এটা অ্যাকচুয়ালি তো আমরা এরকম দেখেছি। আমার সাথেও এরকম অনেকেই এসে বলেছেন যে, "না, আমি প্রেম করি না, কখনো প্রেম করি নাই, বয়ফ্রেন্ড নাই।" কিন্তু মানে শো শেষ করে দেখা গেছে সে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করছে এবং নিজ অফিসের নিচে এসে অপেক্ষা না, করছে। না এটা শো এর জন্য বলে না। এটা আপনি চাইলে আমার মাকেও ফোন দিয়ে আস্ক করতে পারেন। আচ্ছা, ফোন দিব আন্টিকে? দেন
সো ধরুন আপনি কখনো একটা প্রেমের প্রপোজাল পেলেন। ছেলেটা দেখতে খুবই সুন্দর, খুবই স্মার্ট। মানে আপনি যেরকম চান ঠিক প্রত্যেকটা ক্রাইটেরিয়া তার মধ্যে আছে। রিলেশন আপনি শুরুও করলেন। চলতেছিল সবকিছু ঠিকঠাক মতো চলছে। ইন দ্য মিন টাইম আপনি জানতে পারলেন যে ছেলেটা ম্যারিড বা তার অন্য একটা গার্লফ্রেন্ড আছে। সো তখন আপনার রিঅ্যাকশনটা কি হবে আসলে? উম তখন আমার রিঅ্যাকশন হবে অ্যাকচুয়ালি আমি খুবই মানে আমি রাগী বাট আমার রাগটা হয় কি নিজের মধ্যে দিয়ে নিজের কাছেই রাখি। সো আমি রাগ খুব একটা এক্সপ্রেস করি না। যদি আমি নিজে তার অপোজিট মানুষটাকে খুব আপন মনে না করি। হুম, হুম, তো কেউ যদি আমার সাথে এরকম করে ইন ফিউচার যদি আমি কোনো রিলেশনশিপ এ যাই, সো তার উপর রাগ হবে অবশ্যই। বাট আমি তার লাইফ এ কোনো ইমপ্যাক্ট পড়বে না এটার উপর। আমি আল্লাহর কাছে বিচার দিব। যে আল্লাহ যে আমার সাথে এরকম করছে, তার তুমি বিচার করো। দ্যাটস ইট। রিলেশন রাখবে? রাখবে? অবশ্যই না, রিলেশন রাখবে না। অবশ্যই না। যে আচ্ছা। ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার। সামনে নিশ্চয়ই হয়তোবা বিয়ে করবেন কিংবা প্রেম সামনে কর বিয়ে করব না, অনেক দেরি আছে বিয়ে। সেটা তো সামনেই। এটা তো নিশ্চয়ই পেছনে না। তাই না? হ্যাঁ। সো মানে কোন ধরনের ছেলে আপনার পছন্দ বা আপনার যারা বয়ফ্রেন্ড বা হাসব্যান্ড হতে হবে, তারা হুম। আসলে তাদের কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে হবে? কোন ধরনের ছেলে পছন্দ বলতে দেখতে এভারেজ লুকিং, হুম, লয়াল, একটা ভালো মানুষ। টাকা পয়সা আহামরি অনেক কিছু না থাকলেও চলবে। ভালো হুম। একটা মানুষ হলেই হবে। সবাই মানে সেইম ব্যাপারটাই চায়। মানে সেইম মেয়েদের এইটাই অ্যাকচুয়ালি চাওয়া যে আমাকে সময় দিবে, আমাকে কেয়ার করবে। এমন একটা মানুষই তো লাইফ পার্টনার হিসেবে মানে যার সাথে আপনি সারা জীবন থাকবেন, তার সাথে আপনার ভালো লাগা, খারাপ লাগা সবকিছু শেয়ার করবেন। সো এরকম একটা মানুষ তো সবাই চায়। আচ্ছা, আপনি কি একটা জিনিস মানে মানেন? মানে আ মেয়েরা হচ্ছে এমন ছেলে চায়। অলসো আমি আরো একটা জিনিস চাই যে আমাকে আমার মতো অ্যাকসেপ্ট করবে। লাইক আমাকে আছে না এখন অনেকে বলে যে, "তুমি আমার জন্য চেঞ্জ হও, তুমি আমার জন্য এটা করো, ওটা করো।" আমি এমন একটা মানুষ চাই যে আমাকে আমার মতো অ্যাকসেপ্ট করবে। আমি যদি তাকে মন থেকে ভালোবাসি obviously সে কি চায় ওটা আমি বুঝবো। আমি তখন নিজে থেকে তার জন্য চেঞ্জ হবো। বাট কেউ যদি শুরু থেকে বলে যে, "না তুমি আমার জন্য চেঞ্জ হতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে।" সো এইরকম কাউকে লাইফ পার্টনার হিসেবে চাই না। এমন কাউকে হতে হবে যে আমাকে সবকিছুতে সাপোর্ট করবে। আ ধরেন এরকম যে আপনি মিডিয়াতে কাজ করছেন কিংবা আপনি যে ধরনের আপনার লাইফস্টাইল, আপনার পোশাক-পরিচ্ছদ, আপনার আউটফিট এইটা ধরেন মানে অনেকের পছন্দ নাও হতে পারে। হুম। সো ধরেন আপনি এমন একজন মানুষের সাথে মানে রিলেশন শুরু করলেন যে আপনাকে মানে মিডিয়াতে কাজ করতে দিল না বা আপনার আউটফিট নিয়ে তার ঝামেলা। তখন আসলে আপনি ব্যাপারটা কিভাবে ডিল করবেন? আমার এরকম মানুষের সাথে রিলেশনশিপ বা বিয়ের যাওয়ার চিন্তাভাবনা একদমই নাই। ওকে। ওই যে আমি বললাম না, মানে সে সে যদি আমাকে আমার মতো অ্যাকসেপ্ট করে, আর আমি যদি তাকে মন থেকে ভালোবাসি, আমি আমার জায়গা থেকে চেঞ্জ হব। মানে এটা তো কারো বলে দেওয়া লাগবে না। কেউ বলে কাউকে চেঞ্জ করালে মানে আমার ওটা মনে হয় না খুব একটা পজিটিভ দিকে যায়। কারণ এটা সে মন থেকে করতেছে না, জোর করে করতেছে। সো আমি যদি কাউকে ভালোবাসি, আমি মন থেকে তার জন্য চেঞ্জ হব। আমি মনে করব যে আমার পার্টনারের কি পছন্দ, আমি সেটা আগে ফার্স্ট প্রায়োরিটি দিব। সো স্নেহা, হুম, আমরা প্রায় সময় দেখি পত্র-পত্রিকায় আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যেখানে অনেক ছোট, ছোট মানে শিশু মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছেন কিংবা আ বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিভিন্ন সময় হচ্ছে মেয়েরা অ্যাবিউজ হচ্ছে বা হ্যারাসমেন্ট এর শিকার হচ্ছে। সো আপনি এখন পর্যন্ত আপনার স্কুল, কলেজ, আপনি কাজ করছেন মিডিয়াতে, শুটিং সেটে এমন কোথাও যেখানে আপনি কখনো হ্যারাসমেন্ট এর শিকার হয়েছেন কিনা বা আপনার সাথে কেউ মানে অপ্রীতিকর কোনো আচরণ করেছে কিনা? আ আমি এরকম ঘটনার শিকার হইনি আলহামদুলিল্লাহ। বাট আমি এরকম ঘটনা হতে দেখেছি। আচ্ছা। সো মানে ওই ঘটনা দেখার পর দে দেখা যায় কি আমাদের দেশের বাবা-মারা কেন খুব স্ট্রিক্ট হয় মেয়েদের ব্যাপারে। কারণ হচ্ছে আমাদের দেশটা একদম সেফ না মেয়েদের জন্য। আমি একটু আগে Facebook এ দেখছিলাম একটা ছোট বাচ্চা শিশু। তাকে মানে আপনারা সবাই হয়তো দেখেছেন যে ভাইরাল হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে ধরেন আপনি পোশাক পরিচ্ছদ যাই করেন, আপনি বোরখা পরা থাকলে বোরখা পরা মেয়েরাও কিন্তু রেপ হচ্ছে। কিছুদিন আগেও আমরা নিউজ দেখেছি। সো এটা হচ্ছে আমাদের দেশের ইনসিকিউর বাবা-মারা আছে। আমাদের সন্তানরা বাইরে গেলে কতটা সেফ থাকবে, হুম, হুম। কার সাথে মিশছে বা সে কোথায় যাচ্ছে, সেখানে কি সে সেফ কিনা আদৌ।
এইগুলো নিয়ে আমাদের দেশের বাবা-মারা সবসময় চিন্তা করতে থাকে। ইভেন আমার মাও সবসময় চিন্তা করে। কারণ হচ্ছে গিয়ে এগুলো নিউজ দেখার পর সবার বাবা-মাই হয়তো ডিপ্রেস ফিল করে যে, আমার সন্তানের সাথেও তো এরকম হয়ে যেতে পারে আগামীকালকে বা হয়তো হবে। হুম। সো আমি এরকম ঘটনার শিকার হইনি। বাট আমাকে আমার মা এসব ঘটনা ডিফেন্স করার জন্য মার্শাল আর্ট ট্রেনিং দিয়েছে। অ্যান্ড আই হোপ যদি কখনো এরকম ঘটনার শিকার হই নিজেকে নিজে ডিফেন্স করতে পারবো। বাহ! না, আপনি আসলে তো অনেক গুণে গুণান্বিত। নাচতে পারেন, গাইতে পারেন, হুম। মার্শাল আর্ট জানেন, অ্যাক্টিং জানেন। আর কি জানেন আপনি? আর এই তো এগুলোই জানি। রান্না করতে জানি। আচ্ছা, রান্না করতে জানেন, বাইক রাইড করতে পারেন। সো আর কি শিখতে চান আপনি? শিখতে চাই, সুইমিংটা শিখা বাকি আছে। কার ড্রাইভ করতে পারি না, ওটা বাকি হুম, আছে। আ আর কি? আর হর্স এই তো। রাইডিং? হর্স রাইডিং, হ্যাঁ, এটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন এখন করে নতুন করে ইদানিং তৈরি সময়ে হয়েছে। মেয়েদের দেখলাম যে এই হর্স রাইডিং এর প্রতি একটা হ্যাঁ, ফ্যাসিনেশন বা অনেক ট্রু। আগ্রহ। মানে এটা কেন? আপনার কাছে কেন ভালো লাগে? আ আমি মুবাশিরা ইরা নামে একটা মেয়েকে দেখেছি হর্স রাইডিং করতে। অ্যান্ড আমার কাছে এরা মানে একটু ড্রিমি মনে হয়েছে যে কারণ আমরা দেখা যায় কি ইংলিশ মুভি বা সিনেমাতে দেখতাম যে মেয়েরা হর্স রাইডিং করে অ্যান্ড ইটস লুকস ভেরি ডিফারেন্ট। একটা হুম, অরা আছে অন্যরকম। সো আমার কাছে মনে হয় যে আমিও শিখতে চাই। ওকে। আপনি কি রান্না করতে পারেন? আমি সবকিছু রান্না করতে পারি। কি শুনি? ভাত, মাছ, গরুর মাংস, খাসির মাংস, চিকেন, তারপর পোলাও, রোস্ট আর কি আছে গ্রিল। মিষ্টি ওকে। বানাতে পারি। মিষ্টি বানাতে পারি না, পায়েস বানাতে পারি, পুডিং বানাতে পারি। এত কিছু শিখলেন কখন? কিভাবে? আম্মু রান্না করতো, আম্মুর থেকে শিখে নিয়েছি। আচ্ছা, আপনি কি কুইক লার্নার? কুইক লার্নার। ও, বেসিক্যালি আম্মু বলেছে যে, "মেয়েদের জীবন কখন কোন সময় কোন পর্যায়ে চলে যায় এটার কোনো ঠিক নাই। আমি তোমাকে সবকিছু শিখায় যেতে চাই যেন জীবনের যেকোনো পর্যায়ে তুমি সারভাইভ করতে পারো। দ্যাটস ওয়াই অনেক কিছু শিখা।" পছন্দের খাবার? পছন্দের খাবার উম ডাল, ভাত, গরুর মাংস, মুরগির মাংস। একটা ভর্তা আমার অনেক পছন্দ। একটা জিনিস কিন্তু মিসিং। কি? মেয়েদের খুব কমন জিনিস ফুচকা, আইসক্রিম। ফুচকা, আইসক্রিম, ফুচকাটা একটু স্কিপ করেছি। মাঝখানে ফুচকা নিয়ে অনেক নিউজ দেখেছি। সো মনে হচ্ছে যে হেলথ কনসিয়াস না। এটা তো আগে থেকেই জানতাম হেলথ কনসিয়াস না। বাট যখন মানে আরো বেশি এটা নিয়ে লার্ন করলাম যে ফুচকাতে নাকি কি জানি পাওয়া গেছে। সো পরে এরপর থেকে স্কিপ। ওকে, মানে আইসক্রিম খেতাম। আগে খুব খেতাম। এখন খাই না। আমার বিজ্ঞাপন করার পর থেকে খাওয়া কমিয়ে দিয়েছি। কারণ আইসক্রিম খেলে মোটা হয়ে যাই। ওকে। আপনার একটু আমরা এটা আমাদের গল্প নিয়ে একটু আলোচনা করতে চাই, একটু কথা বলতে চাই। আ যেহেতু আপনি মেক্সিমাম সময় হচ্ছে ইরফান সাজ্জাদ এবং হচ্ছে মুকিত জাকারিয়া এবং সুনেরা বিনতে কামাল এদের সাথেই কাজ হুম, করেছেন। হুম, বাকিদের সাথে আপনার খুব একটা সিন ছিল না। শুধুমাত্র লাস্ট সিনটা হুম। ছিল। সো কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা? শুটিং অভিজ্ঞতা কেমন ছিল? কার সাথে সবথেকে ভালো বন্ডিং আপনার শুটিং সেটে ছিল? অভিজ্ঞতা যদি বলতে চাই আপনি যেই ৩ জনের নাম বললেন মুকুল জাকারিয়া ভাই, সোনা আপু, ইরফান সাজ্জাদ ৩ জনই খুবই মজার মানুষ। অ্যান্ড তাদের সাথে শুটিং সেটে কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ। সবাই মানে সবসময় হাসি, এনার্জেটিক তারপর হচ্ছে গিয়ে ফানি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখতো। হুম, যার কারণে দেখা যায় না স্যাড থাকলেও স্যাড থাকা যেত না তাদের কারণে। দেখা যাচ্ছে এমন একটা ডায়ালগ বলছে সবাই মিলে একসাথে হাসি। সো তাদের সাথে শুটিং করার অভিজ্ঞতা খুবই দারুণ। ইরফান সাজ্জাদ ভাইয়ের সাথে আপনার মানে যেহেতু আপনি তার সাথে বেশি সিন হুম, করেছেন, কাইন্ড অফ হচ্ছে আপনার তার সাথে রিলেশন ও ছিল। মানে হুম। পুরোপুরি রিলেশন না, বাট আমরা দেখেছি একটা হুম। রিলেশন ব্যাপার আরকি। সো তার সাথে বন্ডিংটা কেমন? তার সাথে বন্ডিং আমি ছোটবেলায় ইরফান সাজ্জাদ ভাইয়াকে যেমন দেখেছি, বড় হয়ে দেখছি ভাইয়া সেইম। তো ভাইয়াকে আমি একদিন শুটিং করতে বলছি, "ভাইয়া আমি তো ছোটবেলায় আপনাকে দেখছি। আপনি তো এখনো সেইম আছেন। আপনি কি খান? যে আপনি এত ফিট এখনো সেইম একদম যেরকম দেখছি আপনি এক হুম, চুলও হুম। চেঞ্জ হন নাই।" পরে বলছে, "তাহলে বুঝো আমার বয়স কত?" এরকম একটা সম্পর্ক ভাইয়ার সাথে। যেহেতু আপনি কাজ করছেন, নিশ্চয়ই আপনার কোনো একজন আইকন আছে যাকে আপনি ফলো করেন বা যার মতো হতে চান। এরকম কেউ আছে কিনা? পেয়ে যাবেন আপু। ওকে। কেন তার মতো হতে চান কেন? কেন তার মতো হতে চাই? কারণ মানে সে এখন ইন্ডাস্ট্রিতে মানে ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। আর ছোটবেলা থেকে আমি তার অভিনয় দেখতাম। খুব ভাল লাগতো। আর সে খুবই নিখুঁত অভিনয় করে। হুম। তার অভিনয় খুবই পারফেক্ট। অ্যান্ড সে তার পার্সোনাল লাইফ, তার ক্যারিয়ার লাইফ অ্যান্ড সবকিছু যেভাবে হ্যান্ডেল করে এই ব্যাপারটা আমার কাছে অনেক অ্যামেজিং লাগে। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা সবাই করতে পারে না। সো মেহজাবিন আপুর এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই শি ইজ মাই আইকন। ওকে। তার সাথে কখনো কথা হয়েছে বা দেখা হয়েছে আপনার? কাজ হয়েছে আমাদের একসাথে। একসাথে কাজ হয়েছে? ওয়াও! কি কাজ করেছেন একসাথে? আমরা একসাথে টিভিসি করেছি একটা ফোনের।
অ্যান্ড অলসো একটা ওয়েব সিরিজ করেছি আরারাত নামে। ওয়াও! কেমন ছিল তার সাথে কাজের অভিজ্ঞতা? কাজের অভিজ্ঞতা খুবই দারুণ। মেহজাবিন আপু যেহেতু ইন্ট্রোভার্ট, সে হুম, হুম। মানে সবসময় তার কাজটা নিয়েই তার মাথায় প্ল্যানিং ঘুরতে থাকে যে কাজটা কিভাবে সুন্দর করা যায় বা তার অ্যাক্টিংটা কিভাবে সে করবে। সো তার সাথে কাজ করে বেসিক্যালি অনেক কিছু শিখা যায়। তো কাজ করে ডেফিনিটলি অনেক ভাল লেগেছে। তার সাথে আপনার কমিউনিকেশন আছে? আ কমিউনিকেশন নেই, বাট মানে তার সাথে দেখা হলে সে আমাকে চিনতে পারে। সো চিনতে পারে। হুম। এটা আমাদেরই গল্প যখন অন এয়ার হলো, যখন এত আ জনপ্রিয়তা আসলো আপনার, এত মানুষ প্রশংসা করলো। এরপরে হচ্ছে আপনার স্কুল কলেজের ফ্রেন্ডরা বা ইউনিভার্সিটির যে ফ্রেন্ডরা বা টিচাররা তারা আসলে কিভাবে অ্যাপ্রিশিয়েট করলো? ফ্রেন্ডসরা তো অবশ্যই অ্যাপ্রিশিয়েট করে, কাজ দেখে, বলে যে, "নাটকটা দেখছি পুরো পরিবার নিয়ে, খুব ভালো লাগছে।" অ্যান্ড টিচার্সরাও, আমি রিসেন্টলি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। সো তারাও আমাকে চিনেছে অ্যান্ড টিচাররা দেখা যায় যে অনেক সময় সেলফি তুলে কথা বলে, জানতে চায় পরের পর্বে কি হয়েছে। এখন তো নাটকটা শেষ হয়ে গেছে যদিও। তখন জানতে চেত যে কি হতে পারে নেক্সট পর্বে। তখন বলতাম যে, "ম্যাম দেখতে হবে। নেক্সট পর্বে আগে স্পয়লার দেওয়া যাবে না।" সো টিচাররা যখন অ্যাপ্রিশিয়েট করে সেই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে। আর ফ্রেন্ডসরা তো আছেই। সবথেকে বেস্ট পাওয়া কমপ্লিমেন্ট কোনটা ছিল? মীরা চরিত্র নিয়ে? সবথেকে বেস্ট কমপ্লিমেন্ট? উম পরকিয়া করলে এরকম সুন্দর মেয়ের সাথে করা উচিত। স্নেহার কি কখনো ইচ্ছে আছে সিনেমায় কাজ করার বা নাটকে কোন হিরোর সাথে কাজ করার ইচ্ছে? সিনেমায় কাজ করার এখনই ইচ্ছা নেই। নাটকের এখন যারা জনপ্রিয় আছে তাদের সাথেই কাজ করার ইচ্ছা। এখন ধরেন আপনি নায়িকা হিসেবে কাজ করবেন। হিরো হিসেবে কাকে বেছে নিবেন? আমি নায়িকা হিসেবে কাকে কাজ করলে হিরো হিসেবে কাকে বেছে নিব? বা কার সাথে কাজ করতে চান? অনেকেই আছে। নাম শুনি ২ ১ জনের। আ জোবান ভাইয়া, ইরফান সাজ্জাদ ভাইয়া, অপূর্ব ভাইয়া। আর তারা তো আপনার থেকে অনেক বেশি অনেক বড় হবে। সিনিয়র। হ্যাঁ, এজন্যই আমি তো মানে এখন এজন্যই শুরু করতে চাচ্ছি না। একটু এইজ হোক আমার, দেন আরকি। তখন তো তাদেরও বয়স বেড়ে যাবে। তখন কি আবার নায়করা ফরএভার ইয়াং থাকে। ওয়াও! তাহলে তো শাকিব খানের সাথেও কাজ করতে আ ওই তো ছোট পর্দায় আগে কাজ করি। ছোট পর্দার নায়কদের সাথে, তারপর বড় পর্দায় কাজ করব। ওকে, আমরা একদমই শেষ দিকে শেষ করব। তার আগে হচ্ছে আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আপনার পছন্দের যেকোনো একটা গান গাইতে, গাইতে আমরা শেষ করতে পারি। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। বাহ! খুবই নাইস, খুবই নাইস। আপনি তো দেখতে অনেক সুন্দর, স্নিগ্ধ। সো আপনার এই সৌন্দর্যের রহস্য কি? বা আপনি আসলে কিভাবে মেইনটেইন করেন আপনার সুন্দর সৌন্দর্য ধরে রাখতে? সৌন্দর্যের রহস্য আমার মনে হয় গড গিফটেড। আমার মা সুন্দরী, তাই হয়তো আমি সুন্দরী হয়েছি। মেইনটেইন খুব একটা করা হয় না। হুম, হুম। আম মেকআপের আগে স্কিন কেয়ারটা করা হয়। আর উইকলি হয়তো একবার স্কিন কেয়ার করা। দ্যাটস ইট। আপনার পছন্দের দল কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? ওকে। সো এবার কি মনে হয় মেসি কাপ পাবে? ইনশাআল্লাহ পাবো আমরা। সিউর। গতবার কেমন লেগেছে যখন মেসির হাতে কাপটা উঠেছে? অনেক মানে ডেফিনিটলি অনেক ভাল লেগেছে। আমি তো মানে আমার ইচ্ছা আছে আমি একবার ওয়ার্ল্ড কাপ দেখতে যাবো। সো তখন যদি মানে সুযোগ হয় মেসির সাথেও দেখা করব। ওকে। সো ব্রাজিল তো আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের হুম। দর্শকদের কাছে। সো ব্রাজিলের দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? ব্রাজিলের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ওদের হয়তো ট্রফি বেশি পাইছে, বাট ওদের হচ্ছে গিয়ে কি বলে এটাকে? মানে হালাল ভাবে কোনো ট্রফি পায় নাই। হালাল ভাবে? কেন? কিভাবে? এই যে হাত দিয়ে গোল করে। তারপর কি জানি করে। হাত দিয়ে গোল তো ব্রাজিল করেনি, আর্জেন্টিনা করেছে এরকম না, বলা। ব্রাজিলও করছে একবার। আচ্ছা, ওকে। সো ব্রাজিল তো মানে ৭ গোল খেয়েছিল। সেই বিষয়টা কেমন লেগেছিল? অনেক মজা লাগছে।
তাই আমি যেহেতু এবার আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল ৭ টা গোল খাইছে, আমি তো এবার কি obviously আপনি মজা আপনি কি এবার চান যে ব্রাজিল ৭ গোল খাক? হ্যাঁ, অবশ্যই আরো বেশি খাক। ওকে। সো আর্জেন্টিনার মানে কোন প্লেয়ার আপনার পছন্দ? বা মেসি, কাকে বেশি ভালো লাগে? মেসি, দিবালা ওদের দুজনকে বেশি ভালো লাগে। আর কাউকে না? না, এবার তো দিবালা খেলবে না। হ্যাঁ, এটা নিয়ে আমি একটু স্যাড। ওকে। সো আপনি যেহেতু আর্জেন্টিনার ফ্যান, সো আমি যদি ৫ জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম পারব না। ওদের নাম অনেক কঠিন। আমি একবার মুখস্থ করেছিলাম একটা ইন্টারভিউর জন্য, বাট তারপর আমি আবার ভুলে গেছি। ওকে। আচ্ছা, অনেকেই বলে যে যারা এরকম নাম বলতে পারে না তাদেরকে নাকি প্লাস্টিক সাপোর্টার বলে। সো আপনি কি তাহলে প্লাস্টিক সাপোর্টার? না, প্লাস্টিক সাপোর্টার না। ওদের নামগুলো অ্যাকচুয়ালি অনেক কঠিন, কঠিন। সো হুম, মনে রাখা অ্যাকচুয়ালি এতটা মানে ইজি না। ওকে। আমি ওদের ফলো করি, বাট ওদের নামগুলো দেখা যায় কি প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে বা উচ্চারণটা ঠিক না হলে পরে তো আরেকটা রোস্ট হয়ে যাবো। সো নাম মনে থাকে না, বলতেও পারি না। বাট ওদের দেখি আমি। মেসির পুরো নাম জানেন? ভুলে গেছি, জানতাম। জানতাম। আমি একটা ভিডিওতে দেখছিলাম। স্নেহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। জি। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেত্রী অদিতি জামান স্নেহার সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।